আগামী বছরের জন্য দক্ষিণ কোরিয়ার ন্যূনতম মজুরি ঘণ্টা প্রতি 10,700 ওয়ান নির্ধারণ করেছে দেশটির ন্যূনতম মজুরি কমিশন। চলতি বছরের তুলনায় এটি 380 ওয়ান অর্থাৎ 3.7% বেশি। টানা 12 দফা আলোচনা সত্ত্বেও শ্রমিক ও নিয়োগকর্তার পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করা হয়। 노사 양측의 입장을 좁히기 위해서 আমরা একাধিক দফায় শ্রমিক এবং নিয়োগকর্তা উভয় পক্ষের মতপার্থক্য কমানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান মাত্র 30 ওয়েনে নেমে এলেও ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি, তাই ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না হওয়ায় আমরা দুঃখিত এবং কমিশনের সভাপতি হিসেবে আমি এ বিষয়ে গভীর দায়িত্ব অনুভব করছি। 합의가 안 돼서 চূড়ান্ত পর্যায়ে শ্রমিক পক্ষ ঘণ্টা প্রতি 10,730 ওয়ান আর নিয়োগকর্তারা 10,700 ওয়ান মজুরি প্রস্তাব দেন। ভোটাভুটিতে নিয়োগকর্তাদের প্রস্তাবই সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে অনুমোদিত হয়। তবে এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শ্রমিক সংগঠনগুলো। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। 최근의 물가 수준과 সাম্প্রতিক মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় 3.7% মজুরি বৃদ্ধি কোনোভাবেই যথেষ্ট নয়। 수준으로 দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকেরও একই মত। তাদের মতে এই মজুরি বৃদ্ধি নিম্ন আয়ের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় উল্লেখযোগ্য কোনো স্বস্তি এনে দেবে না। কোরিয়াতে এবছর যে পরিমাণ বেতন বাড়ছে, ঠিক তার চেয়ে বেশি পরিমাণ জিনিসপত্রের দাম এবং জীবনযাত্রার যে ব্যয় সেটা অনেক পরিমাণ বেশি বাড়ছে, বিশেষ করে যারা নাকি বেসিক ডিউটি করে। কোরিয়াতে এখন বর্তমানে জিনিসপত্রের যে দাম আর জীবনযাত্রার যে মান উন্নয়ন আর কি, ওই হিসাবে আমার মতে বেতনটা খুব একটা বেশি বাড়েনি। অন্যদিকে নিয়োগকর্তাদের দাবি উচ্চ সুদের হার, দুর্বল ভোক্তা চাহিদা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এখনও চাপে রয়েছে। তাই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মজুরি না বাড়ানোই অধিক বাস্তবসম্মত হতো বলে তাদের মত। সরকারি আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আগামী 5 আগস্টের মধ্যে নতুন মজুরি গেজেট আকারে প্রকাশ করা হবে, আর এটি 2027 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।